হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি যুক্তিবিদ্যার আরও একটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতদিন যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রর আলোচনার মধ্যে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহ নিয়ে যথেষ্ট আলোচনা করেছি এবং ইতিপূর্বে আমরা জেনেছি যে বৈজ্ঞানিক আরোহ কাকে বলে, অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে, বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য। এখন এই যে বৈশিষ্ট্যের দিক থেকে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহ, তাদের মধ্যে যে কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আছে, এই বিষয়গুলোই আমরা দেখব এবং এর মধ্যে দিয়ে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের যে আলোচনাটা তা শেষ হবে এবং আগামীতে অন্য ক্লাসগুলো শুরু হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্য। আমরা বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্য আলোচনা যাওয়ার পূর্বে আমি একটি বিষয় আবারও তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে বৈজ্ঞানিক আরোহ কাকে বলে। বৈজ্ঞানিক আরোহ হচ্ছে সেই আরোহ যে আরোহের মধ্যে প্রাকৃতিক নিয়ম এবং কার্যকারণ বিধি অনুসরণ করা হয়, তাকে আমরা যে কার্যকারণ বিধি এবং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে আমরা যে সিদ্ধান্তে উপনীত হই, সেই আরোহকে আমরা বৈজ্ঞানিক আরোহ। এবং অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে যে আরোহের মধ্যে শুধুমাত্র প্রকৃতির নিয়মকে অনুসরণ করা হয়, এখানে কোনো বৈজ্ঞানিক এই পর্যবেক্ষণ বা কার্যকারণ থাকবে না, তাই হচ্ছে আমাদের অবৈজ্ঞানিক আরোহ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অমিল থাকার পরেও আমাদের এই বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কিছু সাদৃশ্য আছে। এই সাদৃশ্যগুলোই আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই যে জিনিসটা আমরা দেখব যে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহ, এই দুটি আরোহই হচ্ছে প্রকৃত আরোহ। প্রকৃত আরোহ কেন? কারণ আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের সবচেয়ে মূল বৈশিষ্ট্য, আর এই আরোহমূলক লম্ফ এই বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক দুই আরোহের ভিতরেই থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি জিনিস তোমরা লক্ষ্য করো, আমরা লম্ফ বলতে কি বুঝি? লম্ফ দ্বারা আমরা কি বুঝি? লম্ফ দ্বারা আমরা এই জিনিসটাই বুঝি যে একটি অনিশ্চিত অনিরীক্ষিত বিষয় থেকে আমরা যখন একটি নিরীক্ষিত এবং নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হই, হওয়ার যে এই যে একটা প্রসেসিং, এই প্রসেসিংটাই হচ্ছে আমাদের আরোহমূলক লম্ফ। অর্থাৎ লাফ দিয়ে আমরা কয়েকটি অনিশ্চিত অনিরীক্ষিত বিষয় থেকে আমরা পর্যবেক্ষণ করে যখন একটি নিরীক্ষিত এবং নির্দিষ্ট বিষয়ের প্রতি সুনিশ্চিত ধারণা লাভ করি, এই ধারণা লাভ করার যে মাধ্যমটা হচ্ছে, তাই হচ্ছে আমাদের লম্ফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, যেমন রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, রহিমা হয় মরণশীল, যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল। এই যে আমরা প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছি আমরা মরণশীল। অতএব এই যে একটা এতগুলো বৈশিষ্ট্য থেকে, এতগুলো উদাহরণ থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সকল মানুষ হয় মরণশীল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সকল মানুষ হয় মরণশীল, এখন দেখো এই যে এখানে কিন্তু মানুষ হওয়ার কারণেই আমরা কি করতে পারছি? মৃত্যুবরণ করছি। এখানে মৃত্যুবরণ করার পিছনে প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষ বা জীব। মানুষ জীব হওয়ার কারণেই সে মৃত্যুবরণ করে। এই যে আমরা যখন বৈজ্ঞানিক আরোহ দেখবো, তখন এই যে কার্যকারণ বিধিতে থাকবে। আর যখন আমরা অবৈজ্ঞানিক আরোহ দিকে তাকাবো, তখন যেমন এ কাক কালো, ঠিক আছে, বি কাক কালো, সি কাক কালো। অতএব আমি একটা ধারণা নিয়ে নিলাম যে পৃথিবীর সকল কাক হয় কালো। এখানে কিন্তু আমি কোনো কার্যকারণ দেখাতে পারবো না, কারণ কি এখানে কাক হওয়ার জন্যই যে একটি সে কালো, এর পিছনে কোনো কার্যকারণ নেই। তাহলে এই কার্যকারণ না থাকার পরেও আমরা একটি সিদ্ধান্তে উপনীত হই যে অনেকগুলা অভিজ্ঞতার ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হই যে সকল কাক হয় কালো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে জীব হওয়ার কারণে মানুষ মরণশীল, এখানে দেখো আমরা একটা লম্ফ, কারণ সে জীব তাই মরণশীল। এই যে জীব বিধায় মরণশীল, এখানে সে কাক, আমরা অভিজ্ঞতার মাধ্যমে স্বীকার করেছি যে সে কাক বিধায় সে কালো, আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারছি। এই যে আমরা
একটি পর্যবেক্ষণ থেকে যখন সিদ্ধান্তে উপনীত হই তখনই তা হচ্ছে আমার আরোহমূলক লম্ফ। আর এই যে আরোহমূলক লম্ফ তা বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহ দুটির ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন দুটির মূলনীতি দেখতে যাই, যে মূলনীতির দিক থেকেও আমি যদি পর্যবেক্ষণ করি, ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে যদি আমি ঘটনার পর্যবেক্ষণ করি, তা আমি বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে একটি সাদৃশ্য দেখতে পারি। কারণ কি, বৈজ্ঞানিক আরোহে আমরা দেখো একটা জিনিস, যে আমরা যখন বৈজ্ঞানিক আরোহ নিয়ে আলোচনা করব তখন আমরা গবেষণা পর্যবেক্ষণ, পরীক্ষণ ইত্যাদি দ্বারা আমি কিসের সিদ্ধান্তে উপনীত হব। সিদ্ধান্ত, এই যে আমি একটি ঘটনা দেখলাম, আমি ওই ঘটনা সম্পর্কে আমি যখন একটি সিদ্ধান্ত নিতে যাব, তখন ওই ঘটনার বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আমি কী করব, গবেষণা করব, ওই বিষয়টা আমরা পর্যবেক্ষণ করব, পরীক্ষণ করব, তারপরে আমরা সিদ্ধান্তে উপনীত হব। কিন্তু আমরা যখন অবৈজ্ঞানিক আলোচনা করি, যখন আমরা অবৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনা করি, তখন আমাদের শুধু অতীত অভিজ্ঞতা, এই যে অতীত অভিজ্ঞতার মাধ্যমে আমরা কি করি, একটি সিদ্ধান্তে উপনীত হই। তাহলে যে ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা যে সিদ্ধান্তে উপনীত হই, দুটি আরোহের ক্ষেত্রে আমরা ঘটনার পর্যবেক্ষণ করি এবং আমাদের অভিজ্ঞতা কাজে লাগাই এবং অবশেষে আমরা সিদ্ধান্তে উপনীত হই। তাহলে আমি একটা জিনিস পরিষ্কার, যে ঘটনা পর্যবেক্ষণের দিক থেকে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্য বিদ্যমান। আমি তৃতীয় যে কারণটি আছে, যে মূলনীতির দিক থেকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি মূলনীতি বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মূলনীতি আমি যদি দেখি, তারপরেও দুটির ভিতরে অবশ্যই মিল আছে। যেমন বৈজ্ঞানিক আরোহে আমি আগেই বলেছি যে এক কার্যকারণ, আর দুই হচ্ছে প্রকৃতির নিয়ম। আর আমি যখন অবৈজ্ঞানিক আলোচনা করব তখন শুধুমাত্র প্রকৃতির নিয়ম। তাহলে দুটি বিষয় যখন প্রকৃতির নিয়মকে অনুসরণ করে, তখন আমি বলতে পারি যে মূলনীতির দিক থেকে দুটি বিষয়ই এক। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সার্বিক, আমি যদি চতুর্থ বিষয়টি দেখি, যে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠার দিক থেকে, এই উদাহরণ থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে যখনই আমি একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বলতে কি বোঝায়, আমি যখন একটি বিষয় সম্পর্কে জানি, দুটি বিষয় সম্পর্কে জানি, তখন আমার তা হচ্ছে এই সংশ্লেষক হবে না, শুধুমাত্র একটি বিষয় সম্পর্কে জানা হলো। কিন্তু সার্বিক বলতে আমি কি বোঝাচ্ছি, সার্বিক বলতে বোঝাচ্ছি আমি সব কিছু, মানে এর ভিতরে যা কিছু আছে, এই মানে একটা জাতি বা একটা গোষ্ঠীকে আমি স্বীকার করে নিচ্ছি। এই যখন আমি জাতি বা গোষ্ঠীকে স্বীকার করে নেব, তখন এটা আমার হবে সার্বিক সংশ্লেষক, মানে সকলের সম্পর্কে আমি স্বীকার করে নিচ্ছি বা সকলের সম্পর্কে বলছি। এই যে বৈজ্ঞানিক আরোহে কার্যকরণ বিধি এবং প্রকৃতির নিয়ম অনুসরণ করে গবেষণা করে পর্যবেক্ষণ করে আমি সিদ্ধান্তে উপনীত, একটি মানে গোষ্ঠীগত সিদ্ধান্তে উপনীত হই, যে এই কি একটি বিষয় সম্পর্কে আমি স্বীকার করে নেই। এই যখন স্বীকার করে নেই, ঠিক তখনই আমি সিদ্ধান্তে উপনীত হই, একটি গোষ্ঠী সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হই। আবারও আমি যখন যেমন আমি এর আগে উদাহরণে বলেছিলাম যে সকল মানুষও মরণশীল, এই উদাহরণে বলেছিলাম, আমি এখানে কার্যকারণ বিধি দেখেছিলাম এবং প্রাকৃতিক যে নিয়ম আছে সবাই মরণশীল তাও দেখেছিলাম, এবং একটি সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে সকল মানুষ হয় মরণশীল। তখনই আমি একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই প্রাকৃতিক নিয়মের ক্ষেত্রেও ঠিক একই রকম, যখন আমি বলবো যে ফুল হয় সুন্দর বা লাল গোলাপে কোনো গন্ধ নেই, হয়তো লাল ফুলে কোনো গন্ধ নেই, আমি হয়তো একটি দুইটি লাল ফুল দেখেছি, দেখার পরে একটি সিদ্ধান্তে আমি উপবিষ্ট হয়েছি। আবার বলছি যে সকল ফুল হয় সুন্দর, আমি একটি ফুল দেখলাম, দুটি ফুল দেখলাম, যে চতুর্থ ফুল দেখলাম, এভাবে আমি সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম যে আমার সকল ফুল হয় সুন্দর। একটি সার্বিক সিদ্ধান্তে আমি একটি গোষ্ঠীকে স্বীকার করে নেওয়াই হচ্ছে এই দুই আরোহের মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং সর্বশেষ এবং যে এই বৈশিষ্ট্য হচ্ছে যে স্তরগত দিক থেকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
যে স্তরগত দিক থেকে উভয় প্রকার আরোহের একই পর্যায়ভুক্ত, একই উদ্দেশ্য এবং লম্ফের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করাই এই দুই আরোহের প্রধান বৈশিষ্ট্য। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরোহের বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্যগুলো দেখলাম এবং আগামী ক্লাসে আমরা বই সাদৃশ্যগুলো দেখব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।